মারার জন্য তাড়া করে, কিন্তু রাসেলকে পায় কে। এক দৌড়ে চলে আসে রুমে আর এসেই দরজা লাগিয়ে দেয়। কি হলো? ভয় পেয়ে দরজা বন্ধ করলি কেন? খোল, দেখি তোর কত সাহস। আমার সাহস দিয়ে কি করব? তোর সাহস থাকলেই হবে। দুজন এইভাবে ঝগড়া করতে থাকে আর এইদিকে রাশিদা চৌধুরী ও রফিকুল চৌধুরী কথা বলতে থাকে। দেখছো আহানার বাবা, রাসেল আমাদের ছেলে না হওয়া সত্ত্বেও কেমন একদিনেই আমাদের আপন করে নিয়েছে। মনে হচ্ছে যেন রাসেল আমার গর্বের সন্তান। রাসেল অনেক ভালো একটা ছেলে, হয়তো আমাদের ছেলে থাকলে ওর মতোই হতো। হুম, দেখবে আল্লাহ একদিন আমার ছেলেকে আমার কোলে ঠিকই ফিরিয়ে দিবে। এই আশাতেই তো আজও দিন গুনেই যায়। আল্লাহ যদি আমাদের মুখের দিকে একটু ফিরে তাকায়। এইভাবে দুজন অনেক কথা বলে। এইভাবে হাসি ঠাট্টার মাঝ দিয়ে কেটে যায় অনেক দিন। একদিন সবাই খেতে বসেছে। রাসেল, আজকে তোকে আমার সাথে যেতে হবে। আমি আবেদন করে দিয়েছি, তোর আজকে পরীক্ষা। ও, তাহলে তো ভালোই হলো। তোর কিছুই করতে হবে না, শুধু গিয়ে হাজিরিটা দিবি, ব্যাস। তারপরে যা করা লাগে আমি করব। না বাবা, আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী কর্ম করতে চাই, তোমার পাওয়ার অনুযায়ী নয়। সেটা ভালো কথা, কিন্তু তোর উপরে ছেড়ে দিয়ে যদি না টিকতে পারিস তখন কি হবে? আমার নিজের উপরে অনেক ভরসা আছে, আর আমি বিশ্বাস করি নিজের উপরে বিশ্বাস যত মজবুত হবে সে জীবনে ততটাই উন্নতি করতে পারবে। ওকে, ঠিক আছে, তোর ইচ্ছা। তবে পরে কি আমাকে দোষারোপ করতে পারবি না। ঠিক আছে বাবা, আমি নিজের চেষ্টায় সফলতা অর্জন করব, এই আমি বলে দিলাম। এইভাবে অনেক কথা বলে। রাসেল ও বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে চলে যায় এয়ারপোর্টে। রাসেলকে বড় বড় অফিসারের সাথে রফিকুল চৌধুরী পরিচয় করিয়ে দেয়। রাসেল সব পরীক্ষা শেষ করে সব কিছুতেই প্রথম হয়। বিকেলে বাসায় চলে আসে। কিরে, কেমন হলো তোর পরীক্ষা শুনি? আম্মু, অনেক ভালো হয়েছে। বাক্যটা বাঁকাটা এখন আল্লাহর হাতে বাকিটা এখন আল্লাহর হাতে। তবে আমার আশা আছে এই চাকরিটা আমার হবেই। দোয়া করি বাবা, তোর মনের আশা যেন আল্লাহ পূরণ করে। এখন খেয়ে নে, সারাদিন তো মনে হয় কিছুই খাসনি। রাসেল ওর মায়ের সাথে খেয়ে দিয়ে রুমে এসে সেই একটা ঘুম দেয়। সন্ধ্যায় ঘুম ভাঙে আহানার ডাক শুনে। এই ভাইয়া উঠে পড়, সন্ধ্যা হয়ে এলো। ওই ভাইয়া ওঠ তাড়াতাড়ি। উঠছি, তুই যা। আচ্ছা আমি গেলাম, তুই উঠে আসিস কিন্তু, না হলে আবার না জানি কি করে বসে সেইটা জানি না। রাসেল উঠে ওয়াশরুমে চলে যায় আর আহানা চলে যায় ছাদে। রাসেল একটু পরে ছাদে চলে আসে। করে পেটনি ছাদে কি করিস একা একা? দেখ ভাইয়া, ভালো কিন্তু হবে না। আমাকে তোর কোনো দিক দিয়ে পেতনি মনে হয়। আরে পাগলি, আমি তো তোর সাথে মজা করে বলি, তোকে রাগান্বিত করার জন্য। আমি তো বুঝি, তাই তো এতটাও রাগ করি না যাতে তোর মন খারাপ হয়। আচ্ছা, কি করিস একা একা? এই সময়ে না ছাদে বসে থাকতে খুবই ভালো লাগে। হালকা বাতাস, আবছা আলো, সব মিলিয়ে অসাধারণ। তুই ঠিক কথা বলেছিস, এমন সময়টা আমারও খুব ভালো লাগে। আচ্ছা ভাইয়া, তুই কি কাউকে ভালোবেসেছিলিস? আহানার কথা শুনে রাসেল থতমত খেয়ে যায়। কি বলবে ভেবে পায় না। বলবো পরে একদিন, আজকে প্লিজ জোর করিস না, আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে হয় আমাকে বলিস, নো সমস্যা, কেমন? এইভাবে দুই ভাই বোন অনেক সময় কথা বলে ছাদ থেকে চলে আসে। নিচে খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছে। খাওয়া দাওয়া করে সবাই যার যার রুমে চলে যায়। রাসেল এসে ইশরাতের কথা ভাবতে থাকে। ইসরাত কেন করলে এমন? এমন তো হবার কোনো কথা ছিল না। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম। কি দোষ ছিল? আমি এতিম, এটাই। রাসেল ভাবছে আর চোখের জল ফেলছে। চোখের জল মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে রাসেলের কোনো খেয়ালই নেই। সকালে ঘুম থেকে উঠে মসজিদ থেকে নামাজ পড়ে আসে। এইভাবে চলে যায় অনেকগুলো দিন। রাসেল বিমান বাহিনীর অফিসার পদে চাকরি পেয়েছে। কিছুদিন পরে ওকে ট্রেনিংয়ের জন্য যেতে হবে। আর রাসেল আহানার কলেজে ভর্তি হয়েছে। আম্মু,
আমাকে নাকি লন্ডন যেতে হবে ট্রেনিংয়ের জন্য। যেতে হবে। তুই কোনো চিন্তা করিস না, মাত্র তো 6 মাস, তারপরেই আবার চলে আসবি। কিন্তু আমি তোমাদেরকে ছাড়া কিভাবে থাকবো বলো? এই কয়েকদিনে তোমাদের যে অনেক বেশি আপন করে নিয়েছি। দেখ বাবা, তুই একদম এটা মনে করিস না, তোকে অনেক বড় হতে হবে। আম্মু, সেই স্বপ্ন নিয়েই তো আজও বেঁচে আছি। তা না হলে সেই কবেই আল্লাহর কাছে চলে যেতাম। কি বলিস এসব? তোর মাথা ঠিক আছে? এখন গিয়ে রেস্ট নে যা, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আম্মু ঠিক আছে, তোমাদের কথা না শুনে কি আর পারি বলো? তোমরাই যে আমার সব, আমার কেউ নেই সেটা আর মনে হয় না তোমাদের পেয়ে। আমি কখনো ভাবতেও পারিনি তোমরা এই এতিম ছেলেকে এতটা আপন করে নিবে। বাবা, এভাবে বলিস না, তোকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। আমারও একটা ছেলে ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে। ও থাকলে হয়তো তোর মতোই বড় হতো। দোয়া করি আল্লাহ যেন তোমাদের হারিয়ে যাওয়া ছেলেকে তোমাদের কোলে ফিরিয়ে দেয়। এইভাবে সবাই অনেক কথা বলে। দেখতে দেখতে রাসেলের লন্ডন চলে যাবার সময় এসে যায়। ওর বাবা মা সব কাগজপত্র আগেই রেডি করেছে, তাই আর ওকে কিছুই করতে হচ্ছে না। এইদিকে নিধি রাসেলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, যেটা রাসেলকে বলার সাহস হচ্ছে না। রাসেল যে বোঝে না সেটা কিন্তু না, রাসেলও বোঝে নিধি ওকে ভালোবাসে, কিন্তু রাসেলের এসব আর প্রেম ভালোবাসা বিশ্বাস হয় না। রাসেল, দেখে শুনে থাকবি কিন্তু, আর শরীরে যত্ন নিতে একটু পিছু পা হবি না। এই আমি বলে দিলাম। ঠিক আছে আম্মু, আমি ভুলে গেলে তুমি মনে করিয়ে দিও কেমন? পাগল ছেলে একটা, কি বলিস? তোর শরীরে যত্ন নেবার কথা আমি এখান থেকে কিভাবে নিতে বলবো? আমি কি দেখতে পারবো নাকি? আম্মু, ভাইয়া যাওয়ার সময় হয়ে গেছে। আরও দেরি করলে আবার বিমানের পাইলট ওর জন্য বিমান নিয়ে বসে না থেকে সোজা চলে যাবে। তখন তোমার ছেলে এয়ারপোর্টে বসে বসে মশা মারবে। তুই চুপ কর। মা ছেলের খুনসুটি তুই দেখতেই পারছিস না। নিধিমা, তোমার মন খারাপ কেন? আরে না আন্টি, আমার মন খারাপ না। আর আমার মন তো সব সময় এমনই থাকে, তাই না? নিধি হাসালি, এইটা মায়ের মন। ছেলে মেয়ের মুখ দেখলেই বুঝতে পারি মনের মাঝে কি চলছে। না আন্টি, এসবের কিছুই না, তুমি শুধু শুধু বলছো। আচ্ছা ঠিক আছে। রাসেল তো বুঝেছে নিধির মনটা কেন খারাপ, কেননা নিধি মুখে বলতে না পারলেও অনেকভাবে বুঝিয়েছে ও রাসেলকে কতটা ভালোবাসে। এইদিকে নিধি মনে মনে ভাবে, জীবনে প্রথম কারোর প্রতি এতটা আকৃষ্ট হলাম, আর তাকে ভালোবাসি বলার আগেই চলে যাচ্ছে। আল্লাহ কেন আমার সাথে এমনটা করে? রাসেল, একটু আমার কথা শুনবে? নিধির কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে যায়, আবার কিছু বলেও না, কারণ সবাই বুঝতে পেরেছে নিধি রাসেলকে অনেক বেশি ভালোবাসে। রাসেল ওর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, আর ওর মা বলে, দেখ বাবা, মেয়েটা কি বলে, চলেই যাচ্ছিল, একটু শুনেই যার কথাটা। ঠিক আছে আম্মু, ওই চলো দেখি কি বলবে শুনি। চলো। নিধি আর রাসেল ওর রুমে চলে আসে। এইদিকে আহানা ও ওর মা মিটমিট করে হাসতেছে। পাগলি মেয়ে একটা, আমার ছেলেকে এতটা ভালোবাসে তবু সেটা বলতে পারছে না। আম্মু, ভাবি ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, তাই তো সবসময় ভাবি আমার থেকে ভাইয়ার খবর নেয়। ভাইয়া এটা করেছে নাকি ওটা করেছে নাকি। আহানা আর নিধি ও রাসেলকে মানাবে অনেক ভালো। মনে হয় দুজন একে অন্যের জন্যই তৈরি। মা মেয়ে এভাবেই কথা বলতে থাকুক, আমরা বরং চলে যাই নিধি ও রাসেলের কাছে। কি বলেন আপনারা? নিধি রুমে গিয়েই রাসেলকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাসেল তো মনে হচ্ছে আসমান থেকে পড়লো। এই কি করছো এইসব? আমি যে একটা পরপুরুষ, সেটার কথা কি তোমার মনে নেই? না, নেই। আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, সেটা কেন বোঝো না বলো? দেখো নিধি, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, তোমার মনটাও অনেক ভালো। আমি কেন যে কেউ প্রথম দেখাই প্রেমে পড়বে? তাহলে তুমি আজও দূরে দূরে কেন আছো, আমাকে আপন করে না নিয়ে? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না?
আমি কি দেখতে খারাপ নাকি তোমার সাথে মানাবে না, কোনটা? তুমি সব দিক দিয়েই পারফেক্ট। কি আমি তোমাকে ভালোবাসতে পারবো না? কারণ আমি ভালোবাসার বিশ্বাস করি না। দেখো, তোমার সাথে অতীতে কি হয়েছে সেটা আমি জানতে চাই না। আমি এটুকুই বলবো, আমি তোমার জন্য মৃত্যুর পরেও অপেক্ষা করব। শোনো নিধি, আমার কথা ভেবে নিজেকে কষ্ট দেবার কোনো মানেই হয় না। এই মনটা একটা পাথরে পরিণত হয়ে গেছে। যতই প্রেমের পানি ঢালো না কেন, প্রেমের গাছে ফুল ফুটবে না। আমার ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে তোমার ওই পাথরের মনে আমি আমার প্রেমের ফুল ফুটিয়েই ছাড়বো। ওকে, চেষ্টা করে দেখো। আর ভালো থেকো। যদি বেঁচে থাকি তো ফের দেখা হবে কোনো এক সময়ে। উপরের কথাগুলো বলেই রাসেল সেখান থেকে চলে আসে। নিধি সেখানেই দাঁড়িয়ে থাকে, দুই চোখে জলের যেন বন্যা বয়ে যাচ্ছে। রাসেলের অনেক কষ্ট হচ্ছে, কেননা রাসেলও তো নিধিকে ভালোবাসতে চায়, কিন্তু ইশরাতের কথা মনে হলেই সব এলোমেলো হয়ে যায়। কারণ নিধিও যদি অমন করে তাহলে যে ও বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে। আম্মু আসি, আমার জন্য দোয়া করিও, আর তোমার মেয়েকে দেখে রাখিও। বাবা, আমার দোয়া তোর সাথে সব সময় আছে, আর আমি আমার দুই মেয়েকেই দেখে রাখবো। মায়ের এমন কথা শুনে রাসেল না হেসে পারে না, হো হো করে হেসে চলে যায় রাসেল। আহা, কি যে বলো না আম্মু। আচ্ছা বাই। আর পেতনি, দেখে শুনে থাকিস। আহানা কিছুই বলল না, কেননা ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। এই কয়দিনে আসলেই অনেকটা আপন করে নিয়েছে। রাসেল এয়ারপোর্টে ওর বাবার কাছে বসে আছে, সব কিছু রেডি হয়ে গেছে। আর মাত্র কিছু সময় পরেই রাসেল চলে যাবে অন্য দেশের উদ্দেশ্যে। রাসেল চলে যাবে ঠিক সেই মুহূর্তে রাসেলের বাবা বলে ওঠে, বাবা, সব সময় নিজের খেয়াল রাখিস, আর কোনো চিন্তা করবি না, মনে করবি আমরা তোর সাথেই আছি। রাসেল ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবা ছেলের এমন ভালোবাসা দেখে ওখানে উপস্থিত সবাই যেন থমকে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে। আর তুমি নিজের আর আম্মু ও আহানার খেয়াল রাখিও। ভালো থেকো, বাই। রফিকুল চৌধুরী একধানে প্লেনের দিকে তাকিয়ে থাকে, ধীরে ধীরে চোখের পলকে সামনে হারিয়ে যায়, আর দেখতে পাওয়া যায় না বিমানটিকে। চোখের কোণে জমে থাকা পানি আজ একটু বেশি জমেছে। হাতের উল্টা পিঠ দিয়ে চোখের পানি মুছে বাসায় চলে আসে। এদিকে আহানা রুমে এসে দেখে নিধি এখনো কান্না করেই যাচ্ছে। ভাবি, তুই এভাবে কান্না করছিস কেন? আর ভাইয়া তো চলে গেছে। যাওয়ার আগে চোখের ইশারায় অনেক খুঁজলো। চলে গেছে, আমি ওকে কতটা ভালোবাসি সেটা কেন মানতে চায় না? দেখ ভাবি, ভাইয়ের মনে হয় কালো একটা অতীত আছে, যেটার কারণে তোর ভালোবাসা একসেপ্ট করেনি। তবে আমি স্পষ্ট ওর চোখে তোর ভালোবাসা দেখেছি। সত্যি আমি ওকে অনেক ভালোবাসি। সেদিন রাত থেকেই তোর ভাই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এখন তোরা ভাই বোন আমার ঘুম ফেরত দে। ভাইয়া ফিরে আসুক, তখন বলবো তোর ঘুম যেন ওভার টাইমেরটা সহ ফিরিয়ে দেয়। আহানার কথা শুনে নিধি ফিক করে হেসে ওঠে। এইভাবে কেটে যায় অনেকটা সময়। রাসেল লন্ডনে এসে পৌঁছে যায়। এয়ারপোর্টে এসে নেমে ওর গন্তব্যে চলে যায়। ওকে নিতে আসার লোকটার সাথে এইভাবে কেটে যায় অনেকগুলো দিন। এই দিকে রাফি ও রাইসা কলেজে বসে আছে। রাইসা, দেখেছ, মানুষ চলে গেলেও ঠিকই তার স্মৃতিগুলো রয়ে যায়। রাসেল নেই, অথচ তোমাকে আমার করার জন্য কত কি করেছে সেটা ঠিকই আছে। আজ 3টা মাসের বেশি সময় হয়ে গেছে ভাই চলে গেছে। ভাইয়ের কথা খুব মনে পড়ে, জানি না বেঁচে আছে নাকি। রাইসা বাকিটা বলার আগেই রাফি মুখ আটকে দেয়। রাইসা আর কিছুই বলতে পারে না। এমনটা বলবে না, আমার বন্ধুর কিছুই হবে না, দেখবে একদিন ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। ইশরাত এখন আর স্বাভাবিক নেই, সবসময় নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি রাখে, ঠিকমতো খাবারও খায় না। একটা নিরপরাধ ছেলের পবিত্র ভালোবাসা নিয়ে সিনিমিনি খেলছে। ওর সাথে এমনটা হবে না তো কার সাথে হবে বলো? ওর বোঝা উচিত ছিল রাসেলের মতো ছেলেকে নিজের জীবনে পেয়ে ও হারিয়ে ফেলে মানে কত কিছু। এখন ঠিক বুঝতেছে, কিন্তু আফসোস, কিছু করার নেই।
এইভাবে কথা বলতেই থাকে দুজন। এইদিকে রাসেল জানালার গ্রিল ধরে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। নিধির কথা আজ বড্ড বেশি মনে পড়তেছে। এখন আর ইশরাতের কথা মনে পড়ে না, কেননা নিধির ভালোবাসা নিচে ইশরাতের মোহ চাপা পড়ে গেছে। রাসেল এইসব ভাবছে, ঠিক তখনই পেছন থেকে আকাশ বলে ওঠে, স্যার আপনার নাস্তা করার সময় হয়ে গেছে, চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ও আকাশ সাহেব, আচ্ছা চলেন। স্যার আপনার মনটা কি কোনো কারণে খারাপ আজকে? না তেমন কিছু না, ওই একটু আর কি, বাড়ির লোকের কথা ভীষণ মনে পড়ছে তো তাই আর কি। রাসেল আকাশের সাথে নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য। কি ভাবছেন, আকাশটা আবার কে? আসলে আকাশ হলো বিমান বাহিনীর একজন ছোট কর্মকর্তা, যে রাসেলের দেখাশোনা করে, সবাই নাস্তা করে নেয়। এইভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। রাসেল শুয়ে আছে, তখনই বাড়িতে ফোন দেয় আহানা ফোনে। আসসালামু আলাইকুম ভাইয়া, তুই কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে, তবে একজন একটু অসুস্থ আছে। অসুস্থতার কথা শুনে রাসেল অনেকটা ঘাবড়ে যায়। কে আবার অসুস্থ হলো এটা ভেবে। কিরে, এই তো বললি সবাই ভালো আছে, তাহলে অসুস্থ হলো কে শুনি? ভাবির অনেক জ্বর, তোর কথা চিন্তা করে ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। কি বলিস আমার কথা? ওকে কে চিন্তা করতে বলেছে? ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে, বুঝিস না কেন? আমার মনে কোনো ভালোবাসা নেই রে। আচ্ছা ওর খেয়াল রাখিস, বাই, পরে কথা হবে। রাসেল ফোন কেটে দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয়, কেননা নিধির কথা ওকে অনেক ভাবাচ্ছে, যেটা মুখে প্রকাশ করতে পারছে না। একেবারে পাগলি একটা, ওর কেন আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিতে হবে? আমি তো ওরই আছি, সেটা কি বোঝে না? এই রে, আমি পাঠকদের সামনে এটা কি বললাম? রাসেল এভাবে কথা বলছে আর একাই হাসতেছে। এমন সময় আকাশ চলে আসে সেখানে। স্যার চলেন কোথাও ঘুরে আসি, আর তো থাকবেই মাত্র 2 মাস, তারপর তো চলেই যাব। চলেন, একটু ঘুরে আসলে মনটাও হালকা হয়ে যাবে, আর এই শহরটার সাথেও একটু পরিচিত হয়ে নেওয়া যাবে। স্যার আপনি খুব মজার কথা বলেন, কিন্তু আপনার সাথে যে জানি কথা বলে না, খুব ভালো লাগে। কি যে বলেন না, আমি ভালো গুছিয়ে কথা বলতে পারি না দেখে কোনো মেয়ে কথা পর্যন্ত বলতে চায় না, আর আপনি বলছেন আমার কথা আপনার ভালো লাগে? আপনার সাথে যে মেয়ে কথা বলে না, সে হয় বোবা, না হয় তার কপাল খারাপ। আপনার মতো এত সুন্দর মনের মানুষ পেয়েও কথা বলে না। হইছে, এখন চলেন রেডি হয়ে যাওয়া যাক। আকাশ চলে যায় রেডি হতে। রাসেলও রেডি হয়ে নেয়, হোয়াইট শার্টের সাথে কালো প্যান্ট ও কালো কোটে, একদম পুরাই যেন ম্যান ইন ব্ল্যাক। এই পোশাকে রাসেলকে কোনো মেয়ে দেখলে চোখ না বন্ধ করেই এক বস্তা ক্রাশ খাবে। এই যে আপুমনিরা, আপনারা আবার ক্রাশ খেয়ে আমার দোষ দিয়েন না। রাসেল ও আকাশ বের হয় ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু রাসেল খেয়াল করছে বারবার আকাশ ওর দিকে তাকাচ্ছে। আচ্ছা আকাশ সাহেব, আমি লক্ষ্য করতেছি আপনি অনেকটা সময় ধরে আমার দিকে নজর দিচ্ছেন, এটার কারণ কি আসলে? আসলে স্যার আপনাকে আজকে এই পোশাকে খুব বেশি সুন্দর লাগছে। আমি তো ক্রাশ খেয়ে গেছি। ইস, আমি যদি মেয়ে হতাম তাহলে আমি এখনই প্রপোজ করে ফেলতাম। রাসেল তো আকাশের কথা শুনে হাসতে হাসতে শেষ। ছেলে হয়ে ছেলের উপরে ক্রাশ খেয়েছে। কি আর বলবো রে ভাই, আজকালকার যে জামানা আইছে, মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসে, একে অপরকে ছাড়া বাঁচবে না, সেখানে এটা কিছুই না। হইছে, এখন চলেন যাওয়া যাক। রাসেল ও আকাশ চলতে থাকে গাড়ি নিয়ে। অনেকটা সময় ঘুরে বাসা চলে আসে। আজকের দিনটা অনেক এনজয় করেছে, যেটা ভোলার মতো না। রাসেল বাসায় ফিরেছে, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দেয়। যেই না চোখে বন্ধ করতে যাবে, ঠিক তখনই ওর ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। ধ্যাত, মাত্র একটা ঘুম দিব ভাবতেছি, আর শালার ফোন, তোরে যে কি করবো, কল আসার আর সময় পেল না। রাসেল অনেকটাই রাগ নিয়ে মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করে আর বলতে শুরু করে, হ্যালো, কে বলছেন? আর কি সুখ পেলেন আমার এই সুন্দর সবেমাত্র আসা ঘুমটা নষ্ট করে? অনেক কিছুই পেয়েছি, যেটা বলে বোঝাতে পারবো না।
রাসেল একটু অবাক হয়ে যায় নিজের কণ্ঠ শুনে, আর মনে মনে অনেকটা খুশিও হয়। রাসেলও ভাবে নিধির সাথে কথা বলবে, কিন্তু পারে না, যদি আবার মায়া জড়িয়ে যায়। আরে ডাক্তার ম্যাডাম যে, কেমন আছো? এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি? আল্লাহ রহমতে ভালোই আছি। কি বললে এতদিন পরে তোমার কথা মনে পড়লো? আরে দিনের 24 ঘন্টার 22 ঘন্টায় তোমার কথা না ভাবলে আমার দিনটাই ভালো কাটে না। তোমার সাথে যোগাযোগ করার আমার কোনো ওয়ে নেই। অনেক কষ্টে লুকিয়ে অহনার থেকে নাম্বার নিছি, তবে তোমার খবর আমি রোজ অহনার থেকে নিতাম। রাসেল নিধির এমন মন কাড়া কথা শুনে কি বলবে ভেবে পায় না। একটা মেয়ে এতটা ভালো কিভাবে বাসতে পারে। দেখো নিধি, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার মনে প্রেম ভালোবাসা বলতে কোনো জিনিস নেই। তুমি সুন্দর ও লক্ষ্মী একটা মেয়ে, দেখবে আমার থেকেও ভালো বর পাবে। চাই না আমার ভালো বর, তুমি ন্যাংরা কানা হলেও আমি শুধু তোমাকেই চাই, এবং মৃত্যুর পরেও তোমাকেই চেয়ে যাব। আর আমি বিশ্বাস করি আমার পবিত্র ভালোবাসা আল্লাহ কখনো মিথ্যা করবে না। দেখো, বোঝার চেষ্টা করো, আমি আর এই প্রেম নামক মিথ্যে মায়ায় জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করতে চাই না। তোমার সাথে কোনো মেয়ে কি করেছে সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু জানি আমি তোমাকেই ভালোবাসি, আর এই দেহে প্রাণ পাখিটা থাকা পর্যন্ত ভালোবেসেই যাব। দেখো, আমি একটা এতিম ছেলে, আমার পরিবার নেই, আর একটা এতিম ছেলের সাথে তোমার পরিবার কখনো বিয়ে দিবে না, বা তুমিও সুখী হতে পারবে না। শোনো, অন্য 10টা পরিবারের মতো আমার পরিবারের লোকজন না। আর রইল সুখের কথা, আমি তোমার কাছে যেই সুখ পাবো সেটা পৃথিবীর কোথাও পাবো না। আমি তোমার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারি। রাসেল পড়ে যায় মহা ঝামেলায়। দেখলেনি তো কতভাবে বুঝালো, কিন্তু বুঝতেই চাচ্ছে না রাসেল কি করবে ভেবে পায় না। অবশেষে আর কিছু কথা বলে কল কেটে দিয়ে ফোন কেটে দেয়। এদিকে আমি জানি না কোন শাকচুন্নি তোমার মনের মাঝে ভালোবাসাটা ভেঙে টুকরো টুকরো করে দিছে। তবে যতই কষ্ট হোক না কেন আমি আমার প্রেম নায়ক সুপার গ্লু দিয়ে তোমার ভাঙা মনকে জোড়া লাগাবই। তুমি শুধুই আমার। আই লাভ ইউ কলিজা, আই রিয়েলি লাভ ইউ সোনা পাখি। আহানা রাসেলকে কল দে তো, একটু কথা বলি। ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আম্মু, ভাইয়া মনে হয় এখন ঘুমাচ্ছে, তাই রাতে কথা বলিনি। ভাইয়া পরিশ্রম করে, বুঝতেই তো পারো। ঠিক আছে। এদিকে রাসেল গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে কি হচ্ছে কিছুই জানে না রাসেল। রাতে ঘুম ভাঙতেই উঠে ফ্রেশ হয়ে এসে রাতের খাবার সেরে নেয়। স্যার, কালকে তো আমার এখানে যেতে হবে, ওইখানে নাকি ট্রেনিং হবে আমাদের। ও সমস্যা নেই, আমি তো আছি নাকি, সব কিছুই ঠিক করে নিব। স্যার, আপনি থাকতে আমার কোনো চিন্তা নেই। আপনি যেখানে সেখানে চিন্তা করেই বা কি হবে। এখন গিয়ে তাহলে ঘুমিয়ে পড়েন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। আর সকালে একটু তাড়াতাড়ি উঠিয়েন কেমন? আকাশ চলে যায় রাসেলের কথায় হাসূচক জবাব দিয়ে। এদিকে রাসেল বিছানায় শুয়ে ওর মায়ের নাম্বারে একটা কল দেয়। কল দিতে দেরি, রিসিভ হতে দেরি না। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি কি করে ভালো থাকি তোকে ছাড়া, বল। তুই কেমন আছিস? আম্মু, তোমাদের রেখে যে আমিও একটু ভালো নেই। একদম চিন্তা করবি না কেমন, আর নিয়ম মতো খাবার খাবি বলে দিলাম। আম্মু, আর তোমরাও তোমাদের যত্ন নিও কেমন? এইভাবে বাড়ির সবার সাথে অনেক সময় কথা বলে ফোন কেটে দিয়ে ঘুম পরীকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে ফজরের আজানের শব্দে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল নামাজ পড়ে এসে নাস্তা করে বসে থাকে আকাশের জন্য। একটু পর আকাশ চলে আসে। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্যার, আমিও অনেকটা ভালো আছি। তা স্যার চলেন আমরা বরং চলে যাই এখান থেকে। চলো, আমি তো আপনার জন্য রেডি হয়ে বসে আছি, আপনি তো আসতে লেট করে ফেলেছেন। স্যার, আসলে আজকে ঘুমটা একটু দেরিতে ভেঙেছে, তাই এই অবস্থা আর কি। ওরা দুজন
কথা বলে বেরিয়ে পড়ে। সেই জায়গায় উদ্দেশ্যে কিছু সময় পরে চলেও আসে। সব ফর্মালিটিস পূরণ করে সেখান থেকে চলে আসে বিকেলের দিকে। রাসেল রুমে এসে সোজা শুয়ে পড়ে, কেননা আজকে সারা দিন অনেকটাই খাটাখাটনি করার কারণে একটু বেশি ক্লান্ত। এর মাঝেই নিধির কল আসে। রাসেল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এই রে, নিধি ম্যাডাম তো কল দিচ্ছে, এখন আমি কি করি? শুধু ভালোবাসি ভালোবাসি করেই তো আমার কানের 12টা বাজিয়ে দিবে না, মানে কষ্ট পাবে। তার চেয়ে বরং কলটা রিসিভ করে দেখি কি বলেন আপনারা? হ্যালো ডাক্তার ম্যাডাম, বলেন কি জন্য কল দিলেন? শোনো, বেশি কথা বললে কিন্তু একেবারে ইঞ্জেকশন দিয়ে দিমু। বলে দিলাম। এই আমাকে ইঞ্জেকশন দেবার কথা বলে ভয় দেখাচ্ছ? আমি কি তোমাদের মতো নাকি যে সামান্য তেলাপোকা দেখেই ভয় পাবো? আরে আমরা না হয় তেলাপোকা দেখে ওই একটু একটু ভয় পাই, কিন্তু তুমি তো ইঞ্জেকশন দেখেই ভয় পাও। রাসেল তো নিধির হাসির শব্দেই মাতাল হয়ে যায়। চুপ করে হাসির শব্দ শুনতে থাকে। এই, আমাকে কি তুমি মেরে ফেলতে চাও নাকি বলো তো? নিধি রাসেলের কথা শুনে অনেকটাই চমকে ওঠে। বলে কি এই ছেলে? এই আমি তোমাকে মারার প্ল্যান করতেছি মানেটা কি? ঠিকই তো বলছি, এত মিষ্টি হাসি দিলে এমনিতেই তো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। জানো, তোমার হাসি শুনে আমি 1 বস্তা ক্রাশ খাইছি। কি বলো পাগল একটা, আমার বুঝি লজ্জা পায় না? ওলে বাবালে, কন্যা আবার দেখি সেই লেভেলের লজ্জাও পায়। থাক, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা তুমি আসবে কবে? তোমাকে না দেখে আমার এই মনটা যে ব্যাকুল হয়ে আছে, সব সময় শুধু তোমার ভাবনায় মগ্ন থাকে। তোমার মনকে ফ্রিজে তুলে রাখো, তাহলে বরফ জমে ঠান্ডা হয়ে থাকবে, আর কিছুই ভাববে না। আরে কি বলো, তোমার মনটা যে আমার কাছে সারাক্ষণ আগলে রাখি, আর যদি ফ্রিজে রাখি তাহলে তো ঠান্ডা লাগবে, তাই না? কই, আমার মনটা তো আমার কাছেই আছে, তাহলে তোমার কাছে কি করে গেল শুনি? তুমি বুঝবে না। আর কবে আসবে বলো না গো, আমি যে আর তোমাকে না দেখে থাকতে পারছি না। 2 মাস পরে, আবার 2 মাস পরে আসবো আমি। এখনো ট্রেনিং শেষ হয়নি তো। আর শোনো, আমি কিছুদিন কথা বলতে পারবো না দেখে ভেবো না তোমাকে ভুলে গেছি। আসলে আমার ফাইনাল এক্সাম তো, তাই। ও আচ্ছা, ভালো করে পড়ে মন দিয়ে পরীক্ষা দিও, কেমন? তুমি আমার সাথে আছো, তাহলে পরীক্ষা ভালো না হয়ে আর কি করব? আর কি করে পারে বলো? হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এখন বাই, আমি একটু ঘুমাই, ভালো লাগছে না। এইভাবে দিন পেরিয়ে যেতে থাকে, আর একটা মাস শেষ হলেই রাসেল চলে আসবে। রাসেলের কাছে যেন একটা মাস একটা বছরের মতন মনে হচ্ছে। রাসেল আহানাকে কল দেয়। কি রে পেতনি, কি খবর, কেমন আছিস? ভাইয়া ভালো হচ্ছে না, কিন্তু তুই দূরে গিয়েও আমাকে পেতনি বলিস। তোকে যদি এখন সামনে পাইতাম তাহলে তোর খবর করে ফেলতাম। তোকে রাগাতে যে আমার অনেক বেশি ভালো লাগে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে তোর সাথে ঝগড়া করি। ভাইয়া আমি বুঝি। ভাইয়া তোকে ছাড়া ভালো লাগে না, চলে আয় তাড়াতাড়ি। আসবো তো, আমি সামনের মাসে বাড়িতে, তখন আমার ট্রেনিং শেষ হয়ে যাবে। এখানে যে আমারও থাকতে ভালো লাগে না। আচ্ছা ভাইয়া তুই থাক, আমি কি একটু আম্মুর সাথে কাজে সাহায্য করি। বাব্বা, তুই আবার কাজের মানুষ কবে থেকে হলি শুনি? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম বলার তুই। ভাইয়া তুইও না কি যে বলিস না, বুঝতে পারি না। আমি কি কাজ করি না বল? এই যে আমি তোর সাথে ঝগড়া করি, এটা কি কাজ না বল? হয়েছে, আর ন্যাকা কান্না কানতে হবে না। তুই বরং গিয়ে আম্মুর সাথে কাজ কর। রাসেল বলেই ফোনটা কেটে দেয়। এইদিকে আহানা গিয়ে ওর আম্মুর সাথে একটু কাজে সাহায্য করে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এইদিকে নিধির চোখে ঘুম নেই। চোখটা বন্ধ করলেই রাসেলের মুখটা ভেসে ওঠে। কি জ্বালা রে ভাই, এই ছেলে দেখি সব সময় আমার সাথেই থাকে, ঘুমাতেও দেয় না, আর খুব ভালো বলে ভালোবাসে না। ঠিকই আমাকে ভালোবাসে কিন্তু বলে না। কোন ফাজিল মাইয়া যে আমার কলিজার মনটা নষ্ট করেছে বুঝি না। যদি ওরে পাইতাম একেবারে মাথার সবগুলো চুল ছিঁড়ে নিতাম।
না, এটা তো ঠিক না, কারণ ও এমনটা না করলে আমি তো আমার কলেজের দেখাই পেতাম না। এইসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে যায় বুঝতেই পারে না। সকালে রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালার ধারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বাইরের প্রকৃতি উপভোগ করতেছে, কেননা এখনো সূর্য মামা তার বাড়ি থেকে বাইরে বের হয়নি, যার কারণে একটু একটু কুয়াশার চাদর ঢেকে আছে সবকিছু। রাসেল এক মনে তাকিয়ে আছে বাইরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা স্ট্যাচুর দিকে। স্ট্যাচুটা দেখতে খুবই সুন্দর, যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। স্ট্যাচুটা ছিল একটা কাপলদের। রাসেল হঠাৎ অতীতের কথা মনে পড়ে। চলেন আমরাও একটু রাসেলের সাথে অতীতের সাগরে ডুব দিয়ে মুক্ত খুঁজতে যাই। রাসেল, দেখেছো ওই স্ট্যাচুটা কত সুন্দর? মেয়েটা ছাড়তে চাইলেও কখনো ছেলেটাকে ছাড়তে পারবে না। কত নিখুঁতভাবে তৈরি করেছে কারিগর, তাই না? আসলে খুব সুন্দর দেখতে। ইস, আমরাও যদি সারা জীবন ওদের মতো থাকতে পারতাম, তাহলে কষ্ট আমাদের কখনো স্পর্শ করতেই পারতো না। দূর পাগল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব নাকি যে তুমি এটা বলছো? আমি তো সব সময় তোমারই আছি এবং থাকবো, এটা নিয়ে একদম চিন্তা করবে না। চিন্তা তো আমি একদম করি না, তবে মাঝে মাঝে ভয় হয় তোমাকে হারানোর। আমি আবার হারিয়ে কোথায় যাব বলো? তোমাকে ছাড়াও যে আমি অসহায়। তোমাকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করলেই মনে হয় এই দেহে প্রাণ পাখিটা নাই। রাসেল ইশরাতকে জড়িয়ে ধরে ওর থুতনি ধরে কপালে একটা কিস দিতে গিয়েও ও পারে না, কেননা আকাশের কথায় রাসেলের ধ্যান ভাঙে আর বাস্তবে ফেরে। স্যার, আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু আপনি তো শুনছেনই না। কোথায় হারিয়ে গেলেন শুনি? আরে এমন কিছু না, আসলে আমি একটা জিনিস নিয়ে খুব ভাবছিলাম গভীর মনোযোগ দিয়ে, তাই হয়তো আপনার কথা আমার কান পর্যন্ত পৌঁছাতে পারিনি। আচ্ছা, এটা হয়তো ঠিক। এখন এইসব ভাবনা বাদ দিয়ে চলেন ফ্রেশ হয়ে কাজে লেগে যাই। এসব আর মাত্র কয়টা মাস, তারপর দেশে চলে যেতে পারবো। ভাবতে কেমন খুশি খুশি লাগছে। অনেক খুশি লাগে। তা মিস্টার আকাশ সাহেব, বাড়িতে কি বউ রেখে আইছেন নাকি? কি যে বলেন না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তাহলে বউ আসবে কোথা থেকে? তবে ইচ্ছা আছে বাবা মায়ের পছন্দ মতো সুন্দর একটা মেয়েকে মনের রানী বানাবো। সেটাই ভালো হবে। মা বাবার ইচ্ছার গুরুত্ব কয়জনই বা দিতে পারে বলেন? এই পৃথিবীতে তো তারাই সবচেয়ে বেশি সুখী যাদের বাবা মা ও একা পরিবার আছে। রাসেলের কথা শুনে আকাশ কেন যেন একটু থমকে যায়, কেননা সে কোনো এমন কথা বলতেছে। স্যার, তাহলে আপনার মা বাবা কি এই পৃথিবীর বুকে বেঁচে নেই? রাসেল একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, জানি না আমার বাবা মা এই পৃথিবীর বুকে আজও আছে কিনা, কেননা আমি জন্মের পর তাদের দেখেছি কিনা সেটা মনে পড়ে না, কারণ আমি একটা এতিম ছেলে। তবে এই অভাবটা আমার নতুন পরিবারের সবাই একটু একটু করে পূরণ করেছে, দিয়েছে অসীম ভালোবাসা। স্যার, আপনাকে দেখে কখনো বুঝতে পারিনি আপনার মনের কোণে এতটা কষ্ট লুকিয়ে আছে। বুকে এত কষ্ট চাপা নিয়ে কিভাবে লোক সমাজের সামনে হাসি খুশি থাকেন, বুঝতে থাকা আমার এই অবুঝ মন। হা হা হা, কি যে বলেন না, আসলে সব কিছুই শিখতে হয় বেঁচে থাকতে হলে। স্যার, যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞাসা করি? আপনি এত সময় ধরে কথা বলেই আসতেছেন, আর এখন বলছেন একটা কথা জিজ্ঞেস করতে চান? তাহলে কি এত সময় গান শোনালেন নাকি? স্যার, কি যে বলেন না, আসলে এই কথাটা একটু ব্যক্তিগত কথা, তাই আর কি। আচ্ছা বলেন শুনি, কারণ আপনি কথাটা না বলতে পারলে সারাক্ষণ বলেই যাবেন একটা কথা, তার চেয়ে বরং এখনই শুনে নেই। আপনি কখনো কোনো মেয়েকে কি ভালোবেসেছিলেন? রাসেল আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখের কোণে নোনা পানি চিকচিক করতে শুরু করে, বুকের মাঝে কষ্টের মাচাটা নাড়া দিয়ে ওঠে। বেসেছিলাম,
একটা বেঈমানকে, নিজের জীবনের থেকেও বেশি। মনে করেন ও আমার বেঁচে থাকার একমাত্র উৎস ছিল। তাহলে সে আপনার সাথে বেইমানি কেন করলো? আপনি তো অনেক সুন্দর। আর আমি বলি ওই মেয়ের কপাল খারাপ যে আপনার মতো মানুষকে পেয়েও অবহেলায় হারিয়েছে। আমি এতিম, পরিচয় বলার মতো কিছুই নেই, টাকা পয়সার নামটাও তো নেই, তাই সে আমাকে রেখে চলে গেছে অন্য কোনো গন্তব্যে, যেখানে তার মনের মতো সব কিছুই আছে। স্যার ওই মেয়ের যদি আমি কখনো সামনে পেতাম, ঠাস করে গালে একটা থাপ্পড় দিয়ে শুনিয়ে দিতাম টাকা পয়সা কি বেঁচে থাকার জন্য সব? টাকা পয়সাই তো সব, না হলে কি আর সে আমাকে ছেড়ে যেত? একটা সময় কতই না ভালোবাসতাম, একটা মুহূর্তের জন্যেও চোখের আড়াল হতে দিত না। কিন্তু এখন মানুষ দুটো একই আছি, শুধু সময়টা পাল্টে গেছে। আচ্ছা স্যার, অনেক শুনেছি, এখন এইসব বাদ দিয়ে চলেন কাজে যাওয়া যাক। আর তো কয়টা দিন মাত্র। চলেন, একটু দেরি হয়ে গেল মনে হয়। রাসেল চোখের কোণে জমে থাকা নোনা পানি ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে রেডি হতে চলে যায়। এদিকে আকাশও রেডি হয়ে নেয়। কিছু সময় পরে দুজনই বেরিয়ে পড়ে। সারাদিন ট্রেনিং করে সন্ধ্যার আগে বাসায় চলে আসে। স্যার, আজকের দিনটা খুব ভালো কেটেছে, কখনো মনেই হয়নি আমি ট্রেনিংয়ে আছি। তা মিস্টার আকাশ, কেন মনে হলো না শুনি? আর আপনার মনটা এত খুশি খুশি বা কেন মনে হচ্ছে? এতদিন আপনার মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টের কথাটা জানতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সেটা আজকে শুনতে পেরেছি, তাই মনটা খুব ফ্রেশ। ওরে বাবা রে, আমি তো এখন বুঝতে পারলাম। আচ্ছা যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন। ঠিক আছে স্যার, আমি গেলাম, আপনিও ফ্রেশ হয়ে নিন। রাসেল গিয়ে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা করে বিছানায় এসে গাটা এলিয়ে দিতেই যেন ঘুম পড়িয়ে এসে জড়িয়ে ধরে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। রাসেলের ঘুম ভাঙে রাতে। উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ফোনটা হাতে নিয়ে রাফির কথা চিন্তা করতে থাকে। আজকে রাফির কথা ওর খুব মনে পড়তেছে। কোনো ওয়েও নেই যে ওর সাথে যোগাযোগ করবে, তাই মনের মাঝে এক বালতি কষ্ট নিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমায়। এইভাবে পার হয়ে যায় 27টা দিন। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই চলে যাবে এই চিরচেনা নিজের জন্মভূমি বাংলাদেশে। ভাবতেই কেমন জানি খুশি খুশি লাগে। এমন সময় আকাশ চলে আসে আর বলে, স্যার, আমরা তো চলেই যাব এখন। পরিবারের সবার জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে গেলে সবাই অনেক খুশি হবে। কেমন? আমি তো এমনটা ভেবে দেখিনি। আপনি এসে সত্যি কথাটাই বলে মনে করাই দিচ্ছেন। স্যার, আমি সবসময় ঠিক কথাই মনে করিয়া দিয়ে দেখলেন তো নাকি? দেখলাম। এটা একটা আপনার বিশেষ গুণ বলা যায়। তা কখন যেতে চাচ্ছেন শপিং করতে? আজকে তো কোনো কাজ নেই, তাই আজকে গেলেই কিন্তু ভালো হতো। পরে আবার কি হবে কে জানে। সেটাও তো কথা। আচ্ছা তাহলে আমরা বরং বিকেলের দিকে যাবনি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেন সেটা উল্টানোর সাহস কি আর আমার আছে বলেন? কেমন? আরে কি যে বলেন না। আচ্ছা এখন গিয়ে নাস্তা করেন, আমি করে নিয়েছি। আচ্ছা স্যার, আমি তাহলে যাই। আকাশ কথাটা বলেই স্থান ত্যাগ করে তার থাকার জায়গায় চলে যায়। এদিকে বাসে বসে ভাবে কার জন্য কি নেবে ভাবতেই থাকে, কিন্তু তার মাথায় আসে না আসলে কি নেলে সবাই খুশি হবে। এইভাবে সময় গড়িয়ে বিকেল হয়ে আসে। আকাশ রেডি হয়ে রাসেলের কাছে আসে। স্যার, আমি তো রেডি হয়ে এসে পড়লাম, কিন্তু আপনি তো এখনো রেডি হননি। আরে আর বলিও না, আমি দুপুরে ঘুমিয়েছিলাম তাই উঠতে একটু লেট হয়ে গেছে। তুমি সোফায় গিয়ে বসে একটু অপেক্ষা করো, আমি এই রেডি হয়ে এলাম। আচ্ছা স্যার, ভাবির মতো আবার মেকআপ করে সময় নষ্ট করিয়েন না। আকাশ কথাটা বলেই হাসতে হাসতে চলে যায় সোফায়। রাসেলও হাসি পায় আকাশের কথা শুনে। রাসেল রেডি হয়ে আকাশের কাছে আসে। এই যে মিস্টার আকাশ সাহেব, চলে যাওয়া যাক। আপনি তো গভীর মনোযোগ দিয়ে ভাবির কথা ভাবতেছেন মনে হয়। ভাবি না হলে ভাবির কথা ভাববো আর কেমন? রাসেল আর আকাশ কথা বলতে বলতে চলে আসে শপিং মলের ভিতরে গিয়ে এটা ওটা দেখতে থাকে। রাসেল কি নেবে ভেবে উঠতে পারে না। এদিকে আকাশের কেনাকাটা
কিন্তু শেষ। আচ্ছা, আপনি কখন কিনবেন? সে কখন থেকে শুধু দেখেই যাচ্ছেন, কিছু তো কিনছেন না। কি নিলে সবাই খুশি হবে সেটাই আমি ভেবে পাচ্ছি না তো। তাহলে কি কিনবো বলেন? আরে আপনার মতো কিছু কিনে নেন না, তাহলেই সবার পছন্দ হবে। রাসেল আকাশের কথা শুনে দেখে দেখে প্রথমেই ওর আম্মুর জন্য একটা জায়নামাজ ও তসবি কেনে, পরে শাড়ি, বাবার জন্য কোট প্যান্ট ও পেতনি বোনের জন্য একটা ভালো মানের জামা ও কিছু জুয়েলারি কিনে নেয়। সবার আগে উন্নত মানের মেকআপ। রাসেল শপিং করে বাড়িতে ফেরে আসতে যাবে অমনি মনে পড়ে, এই রে, সবার জন্যই তো কত কি নিলাম, কিন্তু নিধি ম্যাডামের জন্য তো কিছুই নিলাম না। না, ওর জন্য কিছু নিলে অনেক খুশি হবে। তারপর আবার শপিং মলে গিয়ে বেছে বেছে লালের ভিতরে নীল রঙের কাজ করা একটা শাড়ি কিনে বেরিয়ে আসে। স্যার আপনার পছন্দ আছে বলতে হবে। তা এত সুন্দর একটা শাড়ি কার জন্য কিনলেন শুনি? দেখি এটা বাড়িতে গিয়ে কাকে বেশি মানায়, যাকে বেশি মানাবে তাকেই না হয় দিয়ে দিব। আপনার থেকে আমি সহজে কোনো কথা জানতে পারিনি। সবসময় একটা না একটা বলে পার পেয়েছেন। হা হা হা, আমি এমনই বলতে পারেন। এখন চলেন, পেটের মধ্যে চুহা দৌড়াদৌড়ি করতেছে, তাকে শান্তি দিয়ে আসি রেস্টুরেন্টে গিয়ে। স্যার, অনেক ক্ষুধা লেগেছে। আপনি এখন সঠিক সময়ে সঠিক কথা মনে করেছেন। সব সময় কি আর আপনার সঠিক কথা শোনার জন্য থাকা যায় বলেন? এত শপিং কেউ করে নাকি? সময় বেশি লাগালেন আপনি, আর বললেন আমি সময় বেশি নষ্ট করিয়েছি। নেন, নিজেকে তো আর নিজে বলতে পারি না, তাই সব বাদ দিয়ে চলে যাওয়া যাক রেস্টুরেন্টে। স্যার, চলেন যাওয়া যাক। রাসেল ও আকাশ একটা রেস্টুরেন্টে ঢুকে পছন্দের খাবার অর্ডার করে খেয়ে বিল মিটিয়ে সোজা বাসায় চলে আসে। সারাদিন অনেকটাই ক্লান্ত থাকার কারণে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। ঘুম ভাঙে রাতে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিয়ে রুমে এসে বাড়িতে কল দেয়। সঙ্গে সঙ্গে আহানা কল রিসিভ করে। হ্যালো ভাইয়া, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। তা তোরা সবাই কেমন আছিস? আমরাও অনেক ভালো আছি, কিন্তু তোকে অনেক মিস করছি রে ভাইয়া। সারাক্ষণ একা একা লাগে, মন চায় তোর কাছে ছুটে আসি। ছুটে আর আসতে হবে না, আমি নিজের কয়েকদিন পরে তোর কাছে চলে আসতেছি, বুঝতে পারলি? তোর এত সুন্দর গুছিয়ে বাংলা কথা যদি না বুঝতে পারি তাহলে কি আর হিন্দি বুঝতে পারবো বল? সেটাও ঠিক। তা বাবা মা কোথায় রে পেতনি? আম্মু নামাজ পড়তেছে আর আব্বু মসজিদে গিয়েছে নামাজ পড়তে। সবাই যখন নামাজ পড়তে গেছে তখন তুই কেন নামাজ না পড়ে ঢং ঢং করে নেচে বেড়াচ্ছিস শুনি? এমনি ভালো লাগছে না তো, তার জন্য এভাবে আছি। শোন, নামাজের কাছে কিন্তু কোনো অজুহাত চলে না, সো বি কেয়ারফুল। ভাইয়া, আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে? এখন নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে তওবা করে ক্ষমা চেয়ে নিস এত বছর জানা অজানায় গুনাহ করার জন্য। আর শোন, রোজা কিন্তু থাকিস, কেমন? এভাবে আরও অনেক কথা বলে রাসেল কলটা কেটে দেয়। এদিকে রাফি রাসেলের ছবিটা হাতে নিয়ে বারবার দেখছে আর কান্না করতেছে। রাফিও যে একটু ভালো লাগছে না রাসেলের চাঁদ মুখটা না দেখতে পেয়ে। রাসেল, তুই কোথায় চলে গেলি আমাকে এভাবে একা ফেলে? তোকে যে বড্ড দেখতে ইচ্ছে করে, তোর কথা সারাক্ষণ মনে পড়ে। কোনো জায়গা বাকি রাখিনি তোকে খোঁজার, কিন্তু দিন শেষে ফিরেছি খালি হাতে। ফিরে আয় না দোস্ত আমার কাছে। তোর কি আমার কথা মনে পড়ে না বল? যেখানে থাকিস ভালো থাকিস। এদিকে রাসেল ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে নাস্তা করে নেয়। সকালের সুন্দর মিষ্টি রৌদ্রের মিষ্টি আলোটা উপভোগ করতেছে জানালার পাশে বসে। তখনই নিধির কল আসে রাসেলের ফোনে। রাসেল নিধির কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে, কেননা নিধি আজকে কয়েকদিন পর ফোন করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো কলিজা? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তা ম্যাডাম, তুমি কেমন আছো? এই তো, তুমি যেমনটি রেখেছিলে সেদিন কথা বলার সময়, ঠিক তেমনটিই আছি।
কি ব্যাপার ম্যাডাম, খোঁজ না নেওয়া মেয়েটা যে আজকে এই ছেলেটার খোঁজ নিতে আসলো, তাও আবার অনেক দিন পরে? আমি না হয় কোনো এক কারণে তোমার খোঁজ নিতে পারিনি। কই, তুমি তো একটা মুহূর্তের জন্য তুমি আমার খোঁজ নাওনি। নিতে চেয়েছিলাম কিন্তু পারিনি নিতে, তোমার জন্য। হ্যাঁ, শুধু তোমার জন্য। এই এই আমি আবার কি করলাম যে তুমি আমার জন্যই আমার খোঁজ নিতে পারোনি শুনি? কারণ তুমি আমাকে এতদিন 3G স্পিডে মনে করেছো, তাই তোমার মনের চাওয়া আমার কাছে পৌঁছে নাই। কিন্তু আজকে 5G স্পিডে চেয়েছো দেখে আমার কাছে পৌঁছে গেছে, বুঝলে? রাসেলের কথা শুনে নিধি তো হাসতে হাসতে শেষ। কি বলে রাসেল এসব? হাই হাই, এত সুন্দর হাসিটার কারণে যে আমার বুকের বাম পাশটাই চিনচিন করে ওঠে, সেটা কি বোঝো না? কিভাবে বললে? আমি তো তোমার কথা শুনে গুলিয়ে গেছিলাম, না জানি কি বলবে। আমি হলাম তোমার মনের ডাক্তার, সুতরাং এতটুকু বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, বুঝলে জানেমান? বুঝলাম। তাই তো ধীরে ধীরে আমাকে তোমার প্রেমে ঘায়েল করতেছো। আমি তো চাই না এটা, কারণ কষ্ট রাখার ইঞ্চি পরিমাণ জায়গা আমার বুকে নেই। আমি আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমার মনের কোণে জমে থাকা সব কষ্ট দূর করে দিব। তুমি শুধু একবার আমার হাতটি ধরে দেখো। হা হা হা, তোমার হাত কি আমার কাছে আসবে না কি যে আমি ধরে দেখবো? বলো, কি যে বলো না, বুঝি না। হায় রে কপাল আমার, আমি সিরিয়াস কথা বলছি আর তুমি মজা নিচ্ছ। আমি তো সত্যি বললাম। তোমার হাত কি আর এখন লন্ডন আসবে নাকি যে আমি ধরবো? আরে গাধা, আমি কি সেটাই বলছি নাকি? তুমি আমাকে তোমায় ভালোবাসার একটা সুযোগ দিয়ে দেখো। আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে এই বুকের বাম পাশটায় আগলে রাখবো, কখনো হারাতে দেব না। নতুন নতুন প্রেমে পড়লে সবাই এরকম মিষ্টি কথা অনেক বলে, কিন্তু যখন বয়ফ্রেন্ড পুরাতন হয়ে যায় তখন প্রেমিকার কাছে সেই বয়ফ্রেন্ড হয়ে যায় নিম পাতার থেকেও বেশি তেতো। দেখো, আমি জীবনেও কাউকে ভালোবাসিনি, হয়তো আল্লাহ তোমাকে আমার ভাগ্যে লিখে রেখেছে বলেই তোমাকে দেখে এই দিলে ঘন্টি বেজেছে। এখন হয়তো তোমার দিলটা স্টিলের আবরণে মোড়ানো, তাই ঘন্টি বেজেছে, কিন্তু যখন স্টিলের আবরণের খোলস মুক্ত হয়ে কাঠ বেরিয়ে আসবে তখন আর ঘন্টি বাজবে না। তখন বলবে, मैं तो मैं हूँ, तुम अपना है कौन? না, হবে না, কারণ তোমার ভালোবাসা দিয়ে আমার মনের সেই স্টিলের আবরণকে ভালোভাবে ওয়েল্ডিং করেছি, যেটা কখনো ছেড়ে যাবে না। দেখো নিধি, আমি আগেও বলেছি, এখনো বলছি, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। কেন শুধু শুধু আমার সাথে নিজেকে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাইছো বলো? আমি তোমার প্রেমে নিজেকে বিলিয়ে দিতে চাই, তাতে আমার মরণ হলেও পিছুপা হব না। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? বলো না। তুমি আমার কে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শুনি? মুখে তো ঠিকই বললে আমাকে ছাড়া থাকতে পারবে, কিন্তু বুকের বাম পাশটায় হাত দিয়ে দেখো কেমন ধাক ধাক করতেছে। মনে মনে এই বুঝি অক্সিজেনের মান কমে যাচ্ছে, কেননা আমি তোমার অক্সিজেনের উৎস। রাসেল কি বলবে ভেবে পায় না, কেননা যেটা বলে এই মেয়ে সেটাই কোনো না কোনো যুক্তি দিয়ে সেটা হারিয়ে দেয়। তোমাকে ছাড়া বাঁচতে পারবো কিনা সেটা জানি না, তবে আমি আর কষ্ট নিতে পারবো না। সবার কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সহ্য করার ক্ষমতা আমাকে দেয়নি। তোমার এই কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে না, কারণ আমি তোমাকে কখনো কষ্ট দিবই না, সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। প্লিজ একটা বার সুযোগ দিয়ে দেখো, কখনো ছেড়ে যাব না। পারবো না আমি তোমাকে আমার এই জীবনে ঠাঁই দিয়ে কষ্টের সাগরে ডুবিয়ে মারতে। সবাই তো বলে নিজের কষ্ট ভাগ করে নিলে নাকি কষ্ট অনেকটাই হালকা মনে হয়। তুমি না হয় তোমার কিছু কষ্ট আমাকে দিয়ে আমার সম্পূর্ণ হাসি খুশি তুমি নিয়ে নাও। দেখো নিধি, তুমি এখন হয়তো বুঝতে পারছো না ভালোবাসার মোহে পড়ে, কিন্তু যখন মোহ কেটে যাবে তখন আর আমাকে তোমার ভালো লাগবে না। এই দেহে প্রাণ থাকতে তোমাকে কখনো ভুলবো না। আর তোমার বুকে জায়গা দিতে না পারো, আমাকে তোমার বাড়ির কাজের মেয়ে করে রেখো, তবুও তোমার সেবা করার একটা সুযোগ অন্তত পাবো। নিধির এমন আবেগ জড়ানো কথা শুনে রাসেল কি জবাব দেবে খুঁজেই পায় না। একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের বাড়ির কাজের লোক হতে চায় বলেন? কি বলেন আপনারা? নিধিকে রাসেল মেনে নেবে নাকি এড়িয়ে যাবে? হা হা হা, নিধি তুমি আমাকে হাসালে, কারণ আমার নিজের তো কোনো বাড়ি নেই, তাহলে কাজের মেয়ে হবে কিভাবে?
আরে তোমার বুকের বাম পাশটা আমার জন্য একটা বাড়ি, বুঝলে? আর আমি ওই বাড়িটার কাজের মেয়ে হতে চাই। এমনিতেই করোনার সিজন, তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তুমিও না কেমন সব কথা বলো, আমি না হেসে পারি না। আপনারাই বলেন, এমন মেয়েকে কি জীবনসঙ্গী হিসেবে পেয়েও হারিয়ে ফেলা যায়, যেখানে সে নিজেই তার বাড়ির দায়িত্ব নিতে চায়? তুমি তো শিখাচ্ছ এমন কথা বলতে আমাকে। আমি কি থোড়ি এসব বলতে পারতাম? বাব্বা, সব কিছু নিজেই বলে এখন আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, তাই না? তুমি তো আমার সব, তোমার সাথেই তো এমন দুষ্টুমি করব, তাই না? আচ্ছা তুমি থাকো কেমন, আব্বু ডাকছে, দেখি কি বলে। আচ্ছা তাহলে যাও, ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে, তুমিও থাকো। আল্লাহ হাফেজ। রাসেল নিধির ছবিটা ধরে নিয়ে বুকের পাশে যত্ন করে রেখে দেয়। এদিকে নিধিকে যে কিছু বলবে সেটারও কোনো উপায় নেই, কেননা পাগলি তো লজ্জা পেয়ে দৌড়ে পালিয়েছে। পাগলি একটা, এখনো বাচ্চা অমর স্বভাব যায়নি। আমি কি আসলেই ভাগ্যবান যে নিধির মতো এত সুন্দর একটা মনের মানুষকে পেয়েছি, যার মনে নেই কোনো অহংকার, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। কিন্তু ভয় হয় যদি আমাকে আবার ইসরাতের মতো ছেড়ে চলে যায়। এসব ভাবছে রাসেল, ঠিক তখনই আকাশ হাতে 2টা কফি নিয়ে চলে আসে। এই ছেলেটাও না কেমন ঠিক বুঝে যায় কখন রাসেল কি খেতে মন চায়। শুভ সকাল স্যার, এই নিন আপনার জন্য স্পেশাল কফি নিয়ে আসলাম। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে মিস্টার আকাশ সাহেব। তা আপনি কিভাবে বুঝতে পারলেন যে এখন আমার কফি খেতে মন চাচ্ছে? আমি এসে দেখি আপনি ফোনে কথা বলছেন আর উদাস হয়ে বাইরে তাকিয়ে কি একটা ভাবছেন, তাই এই কফিটা আপনার প্রয়োজন বুঝতে পারলাম আর টপ টপ করে নিচে চলে আসলাম। এখন খেয়ে নিন। আচ্ছা বসেন। দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনার স্যার বলে কি এখানেও আমার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি? সরি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি। এইভাবে নানান কথাবার্তার মাঝে দিয়ে চলে যায় দিনগুলো। আগামীকালকেই ফিরে যাবে নিজ দেশে, অন্যের দেশ ফেলে রেখে। রাসেল সব কাগজপত্র আগে ঠিক করে নিয়েছে, এখন শুধু জিনিসপত্রগুলাই গুছিয়ে নেওয়া বাদ আছে। রাসেল সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে আসে। সকাল 6টায় ফ্লাইট। রাসেলও বাবার কাছে ফোন করে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? আমাকে তো ভুলেই গেছো। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুই কেমন আছিস? তা বাবা, আমি তোকে ভুলে গেছি নাকি? তুই আমাকে ভুলে গেছিস কোনটা? আমি কি তোমাকে ভুলতে পারি বলো? শুধু একটু মনে কম রেখেছি, এটাই। হি হি হি। পাগল ছেলে, তা কালকে তো ফিরেই আসতেছস তাই না? তুমি তো সব জানোই, আবার জিগাও কেন? দেখলাম যে এটাও তোর মনে আছে কিনা মনে নেই। এইভাবে বাবার সাথে অনেক সময় কথা বলে রাসেল। ফোন কেটে দেখে নিধি অনেকগুলা কল দিছে, যেটা রাসেল তেরও পায়নি। এই রে মহারানী, এতগুলো কল দিছে আর আমি টেরই পাইনি। না জানি কোন লেভেলে রেগে আছে কে জানে। না বাবা না, মহারানী রাগ ওঠার আগেই কল ব্যাক দেই। রাসেল কল লিস্ট থেকে কিউট পাগলি নামটা বের করে কল দেয়। হাই হাই, কি নাম মাইরে, কিউট পাগলি। নিধি কল রিসিভ করে কথা বলে না, শুধু কানে ধরে আছে আর রাগে ফোঁসফোঁস করতেছে। মনে হচ্ছে এই বুঝি জাতির সাপের মতো ছোবল দিবে। এই পাগলি, কথা বলো না কেন? তোমার নিঃশ্বাস শুনতে শুনতে তো আমার নিঃশ্বাসে ঘাটতি পড়ে যাচ্ছে। বলবো কেন কথা? কতবার কল দিছি, তুমি কি ধরেছো? আবার কথা বলো, তাই না? আরে আমি বাবার সাথে কথা বললাম, বুঝতেই পারো কিলকে চলে আসতেছি তোমাদের কাছে। বুঝতে পারো কালকে চলে আসতেছি তোমাদের কাছে এই বিলাতি মেম সাহেবদের একা করে। শ্বশুর আব্বার সাথে কথা বললে দেখে যাও, ক্ষমা করে দিলাম। আর বিলাতি মেয়েদের দিকে তাকাও, তোমার চোখ তুলে নেব বলে দিলাম। তুমি শুধু আমার, তাই শুধু আমাকেই দেখবে। রাসেল তো নিধির এমন রাগে কথা শুনে অবাক, যে এত নরম স্বভাবের মেয়ে এতটা রাগ কিভাবে করতে পারে। আসলেই একটা মেয়ে যতই নরম হোক না কেন, তার স্বামী বা বয়ফ্রেন্ডের পাশে কোনো মেয়েকে দেখলে বা নাম শুনলেই রাগিনী রূপ ধারণ করতে 1 মিনিটও লাগে না। এটাই প্রকৃত ভালোবাসা, কারণ কোনো মেয়েই তার স্বামী বা বয়ফ্রেন্ডের ভাগ অন্যকে দিতে চায় না। এই তোমার এত রাগ কবে থেকে হলো? আমি তো এমন রূপে নতুন করে ক্রাশ খেলাম। এমনিতে আগে থেকে ক্রাশ খেয়ে আমার যে অবস্থা, তার উপর আবার নতুন করে।
তুমি আমার রাগ দেখে ভয় পাচ্ছ। যাক, ইঞ্জেকশন আর হুদাই খরচ করতে হবে না। আচ্ছা কি করো এখন? এই তো গরম কফি ঠান্ডা করে একটু একটু করে খাচ্ছি। আমার জানুটা আসলেই পাগলি, কফি কেউ ঠান্ডা করে খাই নাকি শুনি? আমি তো পাগলি, তুমি সব সময় আমার মনের মাঝে থাকো, আর আমি গরম কফি খাই, আর সেইটার কারণে তোমার কষ্ট হোক গরম লেগে, তাই না? ওরে বাবারে, এত দূর দিয়ে চিন্তা ভাবনা! আমি তো এটা ভেবে দেখিনি যে 1 আর 1 শুধু 2 হয় না, বরং 11 হয়। তোমার জন্য আমি কত ভাবি, শুধু তুমি ভাবো না। দুইজন ভাবতে থাকলে কি হবে, একজন ভাবলেই হবে, বুঝেছো? আচ্ছা জানো, কালকে কখন আসবে? তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে, কিছুতেই মানছে না, শুধু বলছে তোমাকে কখন দেখবে। আমার কালকে সকাল 6টায় ফ্লাইট, তাই তো এখন সব কিছু গুছিয়ে রাখলাম। আচ্ছা, আমি এখান থেকে তোমার জন্য কি নিয়ে আসলে তুমি খুশি হবে বলো তো? তুমি আমার কাছে সবচেয়ে দামি জিনিস, তাই আমি চাই আল্লাহর রহমতে তুমি আমার কাছেই ফিরে আসো, এতেই আমি অনেক খুশি। রাসেল নিধির কথা শুনে অনেকটাই খুশি হয়। রাসেল ভেবেছে অনেক কিছু হয়তো চাইবে, কিন্তু নিধি কিছুই চাইলো না, শুধু ওর সহি সালামতে ফিরে আসাটাই কামনা করলো, যেটার কারণে নিধির জন্য রাসেলের মনে আরো 1000 গুণ ভালোবাসা বেড়ে গেল। সত্যি আমি তোমাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। আরো কত রূপ তোমার মাঝে আছে শুনি। তোমার মনের মতো সব আছে, বুঝতে পারলে কলিজা? না, বুঝতে পারলে কি আর ছাড় আছে নাকি? তুমি তো বুঝিয়ে ছাড়বে, সে যেভাবেই হোক না কেন। আচ্ছা কলিজা, এখন তাহলে ফোন রাখি, তুমি ঘুমিয়ে যাও, সকাল সকাল উঠতে হবে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক আছে। শুভরাত্রি কলিজা। লাভ ইউ সোনা পাখি। আল্লাহ হাফেজ। লাভ ইউ টু কলিজা। আল্লাহ হাফেজ। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম উইথ মি। রাসেল কলটা কেটে দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। এদিকে নিধি বইটা হাতে নিয়ে পড়তে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে, কেননা কালকে প্রিয় মুখটা আবার দেখতে পারবে। ভাবতেই নিধি যেন আনন্দে আত্মহারা। এদিকে রাসেলও আজকে 2 নয়নে ঘুম যেন কিছুতেই ধরা দিতে চাচ্ছে না। বিছানার এক পাশ থেকে ও পাশ করেই যাচ্ছে, কিন্তু ঘুম পড়ে আসছে না। অবশেষে এমন করতে করতে কখন যে ঘুমিয়ে যায় সেটা রাসেল নিজেও জানে না। তাহলে আপনারা কিভাবে জানবেন? সকালে সময়ের আগে রাসেল উঠে পড়ে। মনের মাঝে এক আলাদা ভালো লাগা কাজ করতেছে। এতদিন পরে বাড়ি যাবে বলে কথা। রাসেল সবকিছু রেডি করে নিয়ে বসে আছে, এমন সময় আকাশ আসে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং মিস্টার আকাশ সাহেব। আমি ভালো আছি, তা আপনি কেমন আছেন? স্যার, আমি ভালো আছি, তবে মনটা একটু খারাপ। রাসেল অনেকটা অবাক হয়, জিজ্ঞেস করে মন খারাপের কারণটা আসলে কি। ওই রাতে তো ভালো মানুষের মতোই দেখলাম, তাহলে এখন আবার মন খারাপ কেন শুনি? আপনাকে ছেড়ে চলে যেতে হবে তাই। আপনি থাকেন চট্টগ্রাম আর আমি থাকি ঢাকা। এখানে তো আপনার আন্ডারে আমাকে রাখা হয়েছিল। আরে এতে মন খারাপের কি আছে? দেখা তো হবেই, আর আপনার ডিউটি আমার সাথেই পড়বে। নো সমস্যা ইয়াং ম্যান। আপনি চাইলে যে কোনো কিছু সম্ভব, অসম্ভবের কিছুই নাই। তাই চলেন খেয়ে নেই, আর একটু পরে বের হতে হবে। চলেন আগে খেয়ে নিই, তাহলে পরে আবার দৌড়াদৌড়ি করার তালে পড়তে হবে নি, সেটা আবার একটু ভালো লাগবে না নে? স্যার, খাবার পরে যদি একটু রেস্ট করতে নাই পারি তাহলে যেন কেমন লাগে।